বহু বছর আগের কথা। একটি সুন্দর গ্রামের মাঝখানে একটি পাকা ঘরে শীতলা নামের একটি মহিলা বসবাস করতেন। তার স্বামীর নাম ছিল হরিশ। শীতলা দেবীর স্বামী প্রতিনিয়ত নদীতে যেত তার বন্ধুদের সাথে মাছ ধরতে। একদিন হরিশ তাদের বন্ধুদের সাথে ঠিক করে একটি বড় নদীতে মাছ ধরতে যাবে। কিন্তু নদীতে বড় বড় স্রোত থাকায় শীতলা দেবী তার স্বামীকে বারবার মানা করছিলেন, কিন্তু তার স্বামী তার কোনো কথা একদমই শুনেনি। সেদিন রাতে খুব ঝড় হয় এবং শীতলা দেবী এই কারণে আরো বেশি চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে শীতলা দেবীর দরজায় একজন কড়া নাড়ে। শীতলা দেবী ভাবে সেটা হয়তো তার স্বামী। সে খুশি হয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে, কিন্তু যেই না দরজা খুলে শীতলা দেবী দেখতে পান তার স্বামীর কয়েকজন বন্ধু এসেছে। তারা বলে, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন বৌদি। আমরা যে আপনার স্বামীকে বাঁচাতে পারলাম না। কাল রাতে ঝড় হওয়ায় নদীতে বড় বড় স্রোত হচ্ছিল এবং সেই স্রোতে আমাদের নৌকা উল্টে যায় এবং তার সাথে আপনার স্বামী নদীর জলে পড়ে যায়। আমাদের মধ্যে অনেকেই উল্টো নদীর ধারে সাঁতার কেটে কোনো মতে বেঁচে গিয়েছিল, কিন্তু আপনার স্বামীর ওপরে কিছু ভারী জিনিস পড়ায় সে আর সাঁতরে উপরে উঠতে পারে না। সে জলের নিচেই চলে যায়। আমরা তার কোনো চিহ্নই পাইনি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। শীতলা দেবী এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সে তখন ৮ মাসের গর্ভবতী ছিল। শীতলা দেবী আর গ্রামের মাঝখানে কোনো মতেই থাকতে পারেনি। সে তাদের ঘর বিক্রি করে সাথে জমি জমাও বিক্রি করে দেয়। তারপর সে তার স্বামী যেখানে মারা গেছে সে নদীর পাড়ে জায়গা কিনে নেয় এবং সেখানে একটি কুঁড়ে ঘর তৈরি করে তার স্বামীর স্মৃতি জড়ানো সেই জায়গায় বসবাস করতে শুরু করে দেয়। দেখতে দেখতে বহু বছর কেটে যায়। শীতলা দেবীর একটি ছেলে হয় এবং সেই ছেলের নাম ছিল তন্ময়। তন্ময় এখন ১২ বছরের কিশোর। একদিন তন্ময় তার মাকে জিজ্ঞেস করে, মা, ও মা, আমরা কেন অন্য মানুষদের মতো গ্রামের মধ্যে একটি বাড়িতে বসবাস করি না? আমরা কেন নদীর তীরে বসবাস করি? আমার যে গ্রামে যেতে খুব কষ্ট হয় এবং আমার বন্ধু বান্ধবের সাথে খেলা করতেও অনেক কষ্ট হয়, কারণ তারা যখন খুশি গ্রামের ছেলেদের সঙ্গে খেলা করতে পারে। কিন্তু আমরা তো নদীর তীরে থাকি, আমি তো খেলা করতে পারি না মা। আমরা কেন গ্রামের মধ্যে বসবাস করি না? বাবা, আমার কথা শোন। আমরা আগে গ্রামের মাঝখানে একটি ঘরেই বসবাস করতাম, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর আমরা নদীর তীরে একটি জায়গা কিনে এখানে বসবাস করা শুরু করেছি, শুধুমাত্র তোর বাবার স্মৃতির জন্য। কিন্তু মা, এখন তো আমি অনেক বড় হয়ে গেছি। আমরা গ্রামের মাঝখানে এখন একটি ঘর তুলে সেখানে কেন থাকছি না? আমি চাই আমার বন্ধু বান্ধবদের সঙ্গে পড়াশোনা করতে আর খেলাধুলা করতে। নিশ্চয় করব বাবা। যখন তুই বড় হবি আর পড়াশোনা করে অনেক শিক্ষিত হবি, ভালো চাকরি করবি, সে সময় তুই নিজের জায়গা কিনে গ্রামের মাঝখানে বড় বাড়ি বানাস, কেমন? এখন কষ্ট করে এখানে থাক দেখিনি। কিন্তু আমি ততদিনের জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এখন থেকে কি কাজ করতে পারি না মা? বলো তো তুমি আমাকে। করতে পারিস, কিন্তু মনে রাখিস তোর কিন্তু লেখাপড়াও করতে হবে বাবা। বেশি কাজ করতে গেলে আবার লেখাপড়া হবে না। তাই তুই যতটুকু পারিস করিস। তন্ময় বেশ খুশি হয়ে যায় তার মায়ের কথা শুনে। সে প্রতিজ্ঞা করে সে পড়াশোনা করবে, তার পাশাপাশি কাজও করবে। তন্ময় সেদিন সারা রাতে কি কি করবে তা নিয়ে ভাবে এবং তার ছোট্ট মস্তিষ্কে একটি ভালো বুদ্ধিও চলে আসে। সে পরের দিন সকালে চা বানিয়ে তার কেটলিতে করে এবং দুটো চায়ের কাপ নিয়ে মাঠে যায়। মাঠে কৃষকরা কাজ করছিল। তন্ময় তাদের ডাকে, কৃষক ভাই, আরে ও কৃষক ভাই, অনেকক্ষণ তো কাজ করলে, এখন একটু চা খেয়ে যাও। ১ কাপ চা মাত্র ১০ টাকা। কৃষকেরা তন্ময়ের ডাকে সেখানে চলে আসে এবং তন্ময়ের থেকে চা কিনে খায়। এভাবে করে তন্ময় বেশ কয়েকদিন অনেক টাকা ইনকাম করে। সে ১০ দিনের মাথায় ১০,০০০ টাকা বানিয়ে ফেলে এবং এদিকে সে লেখাপড়া ঠিকঠাক করে। কিন্তু একদিন তন্ময় চা বিক্রি করতে গিয়ে ভুলে জমিদার বাড়ির মাঠে ঢুকে পড়ে। সেখানে সে কৃষকদের চা খাওয়ায়। এটা দেখে জমিদার মশাই চিৎকার করতে আসে, এই ছোকরা, এখান থেকে এক্ষুনি বের হ। তুই আমার কৃষকদের কাজের ১২টা বাজিয়ে চা খাওয়াচ্ছিস? তোর তো সাহস কম নয়। কিন্তু চা খেলে ক্ষতি কি? তাদের চা খেতে তো সারাদিন লাগবে না। কি? আমার মুখে মুখে কথা? এক্ষুনি বের হয় এখান থেকে। তোর বাবা মায়ের নাম কি? আর তুই থাকিস কোথায় বল তো? আমার বাবা নেই। আমার মায়ের নাম শীতলা দেবী।
আমরা নদীর তীরে একটি কুঁড়ে ঘরে থাকি। ও, তুই ওই চোর শীতলার ছেলে? তোর মা জানিস কি করেছে? তোর মা আমাদের বাড়ি থেকে রেশন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আমি তো তোর মাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। এখন আবার তুই এসেছিস তার প্রতিশোধ নিতে, তাই তো? আপনাদের মতো বড়লোকেরা গরিবদের নামে মিথ্যে অপবাদ দেবে, এটাই তো স্বাভাবিক। আমি তো জানতামই না আপনি আমার মাকে এই মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়েছেন। তাহলে তো এখানে কখনোই আমি পা দিতাম না। আমি এসেছি শুধুমাত্র চা বিক্রি করতে। এটা বলে তন্ময় সেখান থেকে চলে যায়। জমিদার মশাই তন্ময়ের কথা শুনে রাগে কটকট করতে থাকে। দেখতে দেখতে বহু বছর কেটে যায়। তন্ময় বেশ বড় হয়ে যায়। আস্তে আস্তে সে মোট 4 লাখ টাকা জমিয়ে ফেলে বাড়ি কেনার জন্য। মা, তুমি দেখেছো? আমি যা বলেছিলাম তাই করেছি। পড়াশোনা ঠিক রেখেছি আমি, এবং টাকাও ইনকাম করেছি। এখন আমাদের মোট 4 লক্ষ টাকা হয়েছে মা। এখন আমরা বাড়ি কিনতে পারবো। বাবা, আমি আজ গ্রামে গিয়ে কথা বলে দেখব কোথাও 4 লক্ষ টাকা দিয়ে বাড়ি পাই কিনা। তারপর শীতলা দেবী তার কর্মস্থানে যায় এবং কাজের পাশাপাশি বিভিন্ন লোকের কাছেও জিজ্ঞেস করে 4 লক্ষ টাকা দিয়ে কোনো বাড়ি কেনা যায় কিনা। কিন্তু সবাই বলে যে 4 লক্ষ টাকা দিয়ে আজকালকার দিনে আর বাড়ি পাওয়া যায় না, কমপক্ষে 10 লক্ষ টাকা লাগে। এটা শুনে তো শীতলা দেবী বেশ মন খারাপ করে বাড়িতে ফিরে আসে এবং বাড়ি এসে তন্ময়কেও এই কথাটি বলে। তন্ময় বেশ মন খারাপ করে, কারণ তার সামনে অনেক পড়াশোনা বাকি আছে এবং এখন সে আর ইনকামও করতে পারবে না। তন্ময় রাস্তায় হাঁটতে হাঁটতে বিভিন্ন লোককে জিজ্ঞেস করে 4 লক্ষ টাকায় বাড়ি দেবে নাকি, কিন্তু কেউই তন্ময়কে 4 লক্ষ টাকায় বাড়ি দেবে না। রাস্তায় যেতে যেতে তন্ময়ের সাথে আর্মির লোকের দেখা হয়ে যায়, আর লোকটি তন্ময়কে দেখে জিজ্ঞেস করতে থাকে, এ কি ছেলে, তোমার আবার কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? আমাকে খুলে বলো দেখি। আসলে আমি সারা জীবন খেটে খুঁটে 4 লক্ষ টাকা জমা করেছি, কিন্তু কোথাও একটা বাড়ি পাচ্ছি না। ও, তাহলে এই কারণে কিনা তোমার মন খারাপ? তোমাকে কিন্তু আমি একটা বাড়ি দিতে পারবো। কি, আপনি সত্যি পারবেন আমাকে একটা বাড়ি দিতে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তাও আবার অর্ধেক টাকায় দেবো। তুমি শুধু আমাকে 2 লক্ষ টাকা দিও। তুমি 2 লক্ষ টাকা দিয়ে আমাকে বাড়ি দিবে? সত্যি সত্যি বলছো? ঠিক বাড়ি নয়, কিন্তু বাড়ির মতনই একটি জিনিস দেব, যাতে বসবাস করার জন্য তোমার একটি নির্দিষ্ট জমির কোনো প্রয়োজন হবে না, এবং তোমাকে বাড়তি কোনো টাকা পয়সার চিন্তাও করতে হবে না। এসব আবার আপনি কি বলছেন? এসব কি আবার কখনো সম্ভব নাকি? জমি ছাড়া বাড়ি? আজ অব্দি তো আমি এমন কোনো কথা শুনিনি। তুমি শোনোনি তাতে কি হয়েছে বাছা? এরকম বাড়ি আছে তো, আর এটাও সম্ভব। বিশ্বাস না হলে তুমি আমার সঙ্গে এসো। এটা বলে আর্মির লোক তন্ময়কে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় এবং জঙ্গলের মধ্যে লোকটি ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়ায়। এই যে ট্যাঙ্কটি দেখতে পারছো না, এর মধ্যে বিশাল বিশাল 5টি ঘর রয়েছে, এবং একটি রান্নাঘরও রয়েছে, সাথে রয়েছে একটি বাথরুম। তাহলে তুমি বলো, এটা কি বাড়ির চেয়ে কোনো অংশে কম হলো? তন্ময় ট্যাঙ্কটি দেখে বেশ খুশি হয়ে যায় এবং তার মাকে এনে দেখায়। তন্ময় সেই অবস্থায় ট্যাঙ্কটিকে 2 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলে এবং সেখানেই বসবাস করতে শুরু করে। আর্মির লোক যাওয়ার পথে তন্ময়কে আত্মরক্ষার জন্য ট্যাঙ্কটি ব্যবহার করার উপায়ও শিখিয়ে দেয় এবং তন্ময় ট্যাঙ্ক থেকে গুলি ছোড়াও শিখে নেয়। একদিন সেই জমিদার মশাই তন্ময়কে ট্যাঙ্কের মধ্যে থাকতে দেখে এবং তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তন্ময় জমিদার মশাইকে বেশ কয়েকটি কথা শুনিয়ে দেয়। এতে জমিদার মশাই বেশ ক্ষুব্ধ হয় এবং ট্যাঙ্ক ভেঙে ফেলার জন্য কিছু গুন্ডা পাঠায়। তন্ময় গুন্ডাদেরকে আসতে দেখে ট্যাঙ্ক থেকে গুলি ছোড়ার বাটন চাপে এবং ট্যাঙ্ক থেকে অজস্র গুলি বের হয়। এটা দেখে তো গুন্ডারা বেশ ভয় পেয়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা শুনে জমিদার মশাইও হার মেনে যায় এবং সে তার ভুলও বুঝতে পারে। এরপর থেকে তন্ময় মাঝে মধ্যে সেই নদীর পাড়ে কুঁড়ে ঘরটাতে এবং মাঝে মধ্যে ট্যাঙ্কটিতে বসবাস করতে শুরু করে।